সেখান থেকে আর কাজ করার মতো লোক পাওয়া গেল না। আবার এই লোকজন যখন ছিল তখন দেখা গেল যে বসার জায়গা নেই, একজনের চেয়ারে 2 জন বসছে, একজনের রুমে 3 জন থাকছে, এরকম একটা অবস্থা তৈরি হলো। এরপরে এদেরকে যখন বিদায় করা হলো তারপরে যে প্রশাসন থাকলো, জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য, সহ উপাচার্য, অন্যরা, তারা চাইলেন কি যে তাদের লোকজন, এই সরকার সমর্থক বা তাদের লোকজন আনতে হবে, তারাও এসে একগাদা, অর্থাৎ এই করে করে এই বিশ্ববিদ্যালয়ের মানের দিকে কেউ কখনো নজর দেননি। এবং এই বিশ্ববিদ্যালয় কারা পরিচালনা করেছেন? যারা এই বিশ্ববিদ্যালয়ের কেউ নন, এবং যারা পরিচালনা করেছেন তারা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং তাদের গুণ, মান, পাণ্ডিত্য যথেষ্ট পরিমাণে আছে বলে মনে করি। কিন্তু এই বিশ্ববিদ্যালয় চালাতে এসে আমরা দেখেছি যে তাদের প্রায় সবাই এই বিশ্ববিদ্যালয় চালাতে এসে পুরোপুরি ব্যর্থ হয়েছেন, এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে একবার বলতে হয়েছেন যে এই বিশ্ববিদ্যালয় ভেঙে দাও, এটাকে রাখা যাবে না। আবার এখন এসে বললেন যে বিকেন্দ্রীকরণের প্রশ্নও তো এসেছে, সে বিষয়টা এটাও আরেকটা প্রশ্ন। দেখেন যে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া কিন্তু প্রায় শেষের পথে, তখনই এসে কিন্তু আরেকদিকে আমরা টার্ন নিলাম। এখন কিন্তু 6টা ক্যাম্পাস, শাখা ক্যাম্পাস, আঞ্চলিক ক্যাম্পাস করা হয়েছে, সেখানে কিছু কিছু জায়গায় জনবল নেওয়া হয়েছে বা এখান থেকে পাঠানো হয়েছে, অর্থাৎ একটা চালু করার প্রক্রিয়া আছে। তখনই কিন্তু এটা কিন্তু আর একদিকে চলে গেল। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অবস্থার কারণে, এবং এখানকার যে হয়রানি, এখানকার যে শিক্ষার নিম্নমান, এখানে আসতে যে শিক্ষার্থীরা কমফোর্ট ফিল করে না, এইসব কারণও কিন্তু হচ্ছে যে ডিগ্রি লেখাপড়া কিন্তু বাংলাদেশে একসময় 4 লাখ 5 লাখ ছেলে মেয়ে ডিগ্রি পরীক্ষা দিত, এখন কিন্তু এটা 1 লাখ 1.5 লাখে নেমে আসছে। অর্থাৎ ডিগ্রি এখন আর কেউ পড়তে চায় না, এখন সবাই কিন্তু অনার্স মাস্টার্স পড়তে চায়। আপনি এখন দেখবেন যে অনার্স মাস্টার্স কলেজের সংখ্যা প্রায় 400-র মতো হয়ে গেছে। একসময় এই যে 4-5 বছর আগেও কিন্তু বলা হচ্ছে না, এটা বোধহয় সব মিলায়, তো এখন 4-5 বছর আগেও 50-60টা কলেজে অনার্স শিক্ষা দেওয়া হতো, এখন কিন্তু এটা বাড়তে বাড়তে 8 গুণ 10 গুণ বেড়ে গেল। অর্থাৎ এই অনার্স কলেজগুলো কিন্তু মান নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এই বিষয়ে আমি একটু শারমিন আপনার কাছে যাই, অনার্স কলেজের মানের বিষয়ে আমরা কথা বলছিলাম, এই জায়গাটাতে আসলে আমাদের লম্বা সময় সমস্যা। কিন্তু না, পিন্টু ভাই যেটা বলছিল যে আসলে এখন যদি অনেকগুলো বিভক্তিত হয়ে যাবে, আমরা জানি যে একই সাথে সারা বাংলাদেশে প্রাইভেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স পরীক্ষা হচ্ছে, মাস্টার্স পরীক্ষা হচ্ছে। আমি যখনই 37টা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দিয়ে দিব, তখন কিন্তু আবার সেই সেশন জট, একদম প্রথম যে কারণটি ছিল যে সেশন জট, অনেকগুলো বিশ্ববিদ্যালয় নিজেদের সমস্যা নিয়েই রয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেটা আমরা বলছিলাম যে অনুষ্ঠানের আগে, যে রোকেয়া বিশ্ববিদ্যালয়, শাহজালাল ইউনিভার্সিটিতে এখন প্রবলেম, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় নিজেদের অবকাঠামোগত প্রবলেম আছে, তাদের লোকবলের সংকট নিজেরাই বলছে। সেই জায়গায় তাদের উপরে মানে গোদের উপর বিস্ফোর বলে যে আমরা আরো কিছু চাপিয়ে দেওয়া। এবং আমি কেন করেছিলাম যে আমি একই সাথে সারা দেশে পরীক্ষা হবে, একই দিনে ফলাফল প্রকাশ করা হবে, সেশন জট থাকবে না, সেই জিনিসকে আমি আবার টেনে আনা। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি নিজের সেশন জটই কমাতে না পারে, সে আরো 20টা কলেজের দায়িত্ব নিয়ে কি করবে? কারমাইকেল কলেজকে কি আসলে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় তার ভার বহন করতে পারবে কিনা? কারণ রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে কারমাইকেল অবকাঠামো সবকিছু অনেক ভালো অবস্থায় আছে, সেইগুলো আসলে আমাদের দেখতে হবে যে খুলনা বিশ্ববিদ্যালয় কি বিএম কলেজের বা অন্য আরো ভালো 2টি কলেজের দায়িত্ব নিতে পারবে কিনা। আমরা বিরতিতে যাব, ফিরে এসে আবার আলোচনা করছি। আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। দেখছেন বাংলাদেশ এখন, আবার যাচ্ছে আলোচনায়। আমরা কথা বলছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে। হ্যাঁ, তো সেখানে এই যে অনার্স কলেজগুলো নিয়ে যে প্রশ্নটা আসলো, যে এখন দেখেন যে কথায় কথায় একটা অনার্স কলেজ খুলে দেওয়া, মানে সেখানে প্রয়োজন আছে কিনা, একটি এলাকায় একটি অনার্স কলেজ চলতে পারবে কিনা, সেই পরিমাণ সেই যোগ্য শিক্ষক আছে কিনা, শিক্ষার্থী আছে কিনা, এটার কোনো বাছ বিচার গত 5-7-10 বছরে কিন্তু হয়নি। এর ফলে হয়েছে কি, যে যেখানে পেরেছে, যার যেখানে প্রভাব কাটাতে পেরেছে, যে সাংসদ চেষ্টা করেছেন, মন্ত্রী চেষ্টা করেছেন তার এলাকায়, এবং বড় করে একটা সাইনবোর্ড যে অমুক বিশ্ববিদ্যালয় কলেজ, এটার কিন্তু কোনো অস্তিত্বই নাই। বিশ্ববিদ্যালয় কলেজ নামে কিন্তু কোনো কলেজই নেই। এটা তৈরি করা হচ্ছে যে 2 পাশে 2টো নাম, মাঝখানে বিশ্ববিদ্যালয় দেওয়ার মানে হচ্ছে যে এটার একটা ওয়েট বাড়ানো, বড় করে দেখানো। কিন্তু বাস্তবে এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যেসব ছেলে মেয়েরা
ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই এক অর্থে বলা যায় যে আমাদের এক শ্রেণীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেরকম প্রতারিত হচ্ছে, এরকম প্রতারণার শিকার এখানে হচ্ছে। অর্থাৎ এখানে আপনার পর্যাপ্ত শিক্ষক নাই, শিক্ষা উপকরণ নাই, অবকাঠামো নাই, কিন্তু নামে একটা বিশ্ববিদ্যালয় কলেজ। এখন আমি এই জায়গা থেকে আমি একটা সুপারিশ আমি করতে চাই যে বাংলাদেশের 19টা পুরাতন জেলায় 19টা বড় কলেজ আছে। সেটা হলো আপনি যদি ধরেন পিসি কলেজ, যদি ধরেন বিএল কলেজ, যদি ধরেন এমএম কলেজ, যদি ধরেন ভাওয়াল বদ্রে আলম কলেজ, যদি ধরেন আজিজুল হক কলেজ, যদি ধরেন, এই যে 19টা কলেজ আছে বাংলাদেশে, এই এক একটা কলেজের শিক্ষার্থীর সংখ্যা 30 থেকে 40 হাজার পর্যন্ত আছে। এই কলেজগুলোকে যদি একটা প্রকল্পের অধীনে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে যদি এই 30-40 হাজার ছেলে মেয়ে এক একটা কলেজে, তো এই কলেজগুলোকে যদি যত্ন নেওয়া যায়, তো বাংলাদেশের কিন্তু প্রায় যত কলেজে যত অনার্স পড়ে ছেলে মেয়েরা তাদের অর্ধেকের বেশি কিন্তু কাভার হয়ে যায় এই 19টা কলেজকে যদি আপনি ঠিক করতে পারেন। এখন এই 19টা কলেজের জন্য কিন্তু আপনার কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই। এক একটা কলেজের এরিয়া, ইনফ্রাস্ট্রাকচার, টিচার এগুলো কিন্তু পর্যাপ্ত আছে। সেখানে হচ্ছে যে আপনার ব্যবস্থাপনার বিষয়টা, আমরা সেটা যদি এনশিওর করা যায়, তো বাংলাদেশের আপনি ধরেন 19টা কলেজে 30,000 করে যদি থাকে, 3 19 57, অর্থাৎ 5,70,000 ছেলে মেয়ে কে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে গুণগত মানসম্পন্ন শিক্ষা দিতে পারি। আমরা একটু আমাদের বগুড়া প্রতিনিধি হাসিবুর বিলু ভাইয়ের কাছে শুনে আসবো যে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বগুড়া প্রতিনিধি হাসিবুর রহমান। তার কাছে আমরা দুটি বিষয় জানতে চাইবো। বিলু ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কাছে দুটি প্রশ্ন আমাদের। প্রথমত, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ নিয়ে, বগুড়ায় যে সরকারি আজিজুল হক কলেজ থেকে শুরু করে যে ভালো কলেজগুলি রয়েছে, সেখানকার অধ্যক্ষদের সাথে আমি যতটুকু জানি আপনার সাথে কথা হয়েছে, তারা আসলে কি বলেছেন? এই যে আজকের যে বৈঠকটি হলো এবং যে সিদ্ধান্তটি হয়েছে, কমিটি গঠন হয়েছে, এ ব্যাপারে তারা কিছু বলেছেন কিনা? মারুপা, আপনি বিকালে আমাদের যে এডিটর স্পিক ছিলেন সেইখানের কথাবার্তা যদি শুনে থাকেন, এবং আমি শ্রদ্ধেয় শিক্ষকদের সাথে কথা বলে যেটুকু জেনেছি, তারা কিন্তু মনে করেন যে আগের ব্যবস্থায় ভালো ছিল। যেসব এলাকায় ইউনিভার্সিটি আছে তার আওতায় সরকারি কলেজগুলো ছিল, সেগুলোই কিন্তু পরীক্ষা নিয়ে তাদের তেমন কোনো অভিযোগ ছিল না। এখন যে অভিযোগগুলো হরহামেশাই হচ্ছে যে পরীক্ষার রেজাল্ট হতে দেরি হচ্ছে, এবং পরীক্ষার মান এবং রেজাল্ট নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে। আজকে আমাদের এই প্রোগ্রামের পরে আমি আরও কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আগের যে ব্যবস্থাটা ছিল, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজগুলোর পরীক্ষা নেওয়া হতো, সেটা কিন্তু অনেক ভালো ছিল, রেজাল্টও কিন্তু তুলনামূলকভাবে অনেক আগে দেওয়া হতো। এবং সব মিলিয়ে তারা কিন্তু এটাই বলতে চান যে সরকার যদি আরেকটু গুরুত্ব দেন, বিশেষ করে এই ইউনিভার্সিটির সংখ্যা যদি আরেকটু বাড়ান, পাবলিক ইউনিভার্সিটির, তাহলে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরে এই যে চাপের কথাটা হচ্ছে বা মান নিয়ে যে প্রশ্নটা উঠছে, সেটা কিন্তু আর তেমন থাকবে না বলে তারা অভিমত দিয়েছেন। আর সব মিলিয়ে কিন্তু তারা পাবলিক ইউনিভার্সিটির কথাই বেশি বলছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজগুলো থাকার কথা বলছেন না তারা। মানবপা, আরেকটি প্রশ্ন আপনাদের ছিল যে প্রশ্ন পিএসসিতে যে প্রশ্নপত্র ফাঁস, সেটি নিয়ে আপনি বেশ কিছুদিন কাজ করছিলেন। বগুড়াতে সম্ভবত বেশ কজনকে হাতে নাতে ধরা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। এ বিষয়ে সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? মানবপা, এটা গত মাসের শেষ সপ্তাহের কথা আমি বলছি, যে বগুড়া শহরের জলসরিতলা এলাকায় 2টি কোচিং সেন্টার, সামিট কোচিং এবং মোহনা কোচিং সেন্টার থেকে কিন্তু 4 জন শিক্ষককে নকল, ঠিক বলবো না নকল প্রশ্ন কি আসল প্রশ্ন সেটা অবশ্য পরদিন বোঝা গেছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ প্রশাসন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। একজন আওয়ামী লীগ সমর্থক শিক্ষককে শুধুমাত্র 5,000 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হলো, অন্য 3 জন শিক্ষককে কিন্তু 1 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। এই যে আওয়ামী লীগের সমর্থক শিক্ষক, এনার বিরুদ্ধে কিন্তু আগেও অনৈতিক কাজের অভিযোগ ছিল, যেটা নিয়ে ছাত্রীরা নানা ধরনের অভিযোগ করেছে এবং বেশ বড় ধরনের বিক্ষোভ হয়েছে। সেই শিক্ষক কিন্তু দলীয় বিবেচনায় তাকে ছেড়ে দেওয়া হলো। অন্যদিকে ওয়াইএমসি এর একজন শিক্ষককেও কিন্তু নকল কোশ্চেন সরবরাহ বলেন আর আসল কোশ্চেন সরবরাহ বলেন, ফেসবুকে কোশ্চেনপত্র চাওয়ার জন্য তার কাছে অনুরোধ করা হয়েছিল, তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল। আর বগুড়ায় কিন্তু প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নতুন নয়, এর আগে আজিজুল হক কলেজের পাশে একটা ফটোকপিয়ারের দোকান থেকেও কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। কিন্তু বিষয়গুলো তদন্ত না হওয়ার কারণে কিন্তু এটাতে তেমন কোনো ইয়ে হচ্ছিল
না বলা চলে, যে কারো কোনো বোধের উদ্যোগী হচ্ছে না, যে কেউ কিন্তু অনুভবই করছে না যে এরকম কাজ করলে পারে সাজা হতে পারে। বিশেষ করে প্রশাসনিক ব্যবস্থাটা কিন্তু এদের ক্ষেত্রে খুবই দুর্বল বলে আমার মনে হয়েছে। গত কয়েক বছর এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যারা আটক হয়েছে তাদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক উদ্যোগটা আমার কাছে খুবই দুর্বল মনে হয়েছে। মানবপা, প্রশ্ন করতে তবে চাই, শারমিন আপা এবিসি রেডিও, তিনি আপনাকে একটু প্রশ্ন করবেন। ঢাকা শহরে আমরা যেটা দেখলাম যে মাঝরাতেও ইন্টারনেটে, ফেসবুকে কিংবা ফোনে ফোনে মানে বেশ প্রশ্ন লেনদেন চলেছে, আমরা শুনেছি আশেপাশে, বা অভিভাবক আমার মেয়েটা এবার পরীক্ষা দিয়েছে, কিন্তু জেলা শহর এবং বলছে একদম তৃণমূলে যেখানে আসলে ইন্টারনেট ফ্যাসিলিটিগুলো ছিল না, সেখানে বলা হয়েছে যে মাঝরাতে ফটোকপি মেশিন থেকে ফটোকপি হয়ে এটা হাতে হাতে করে গ্রামে পৌঁছে গেছে। এই বিষয়টিকে আপনি দেখেছেন বা প্রত্যক্ষ করেছেন বা জেনেছেন কিনা? হ্যাঁ শারমিন আপা, আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিতে চাই, যে আমরা কিছু ছবিও কিন্তু পেয়েছিলাম হাতে লেখা কোশ্চিনের। আর আপনি যেটা বলছেন যে ফোনে ফোনে, আমাকে কিন্তু